দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোজকার খবরের নিয়মিত আয়োজন কর্পোরেট লঞ্চে। কর্পোরেট লঞ্চের মাধ্যমে আমরা তুলে ধরি কর্পোরেট সেক্টরগুলোর বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক দিক এবং এর সম্ভাবনার যেই দিকগুলো আছে সেগুলো। তো বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি হয়ে আছেন। আজকেও আমাদের সাথে একজন অতিথি হয়ে আছেন যিনি তার কর্পোরেট সেক্টরের এক্সপেরিয়েন্স গুলো আমাদের মাঝে শেয়ার করবেন। আমরা আর কালক্ষেপণ না করে সরাসরি চলে যাব আমাদের গেস্টের মাঝে। আজকে আমাদের গেস্টের পরিচয় আমরা গেস্টের মুখ থেকেই শুনবো। আপু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং আপনাকে দেখতে পেরে আরো ভালো লাগছে। আপু, আপনার জি, সংক্ষিপ্ত একটা পরিচয় যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। অবশ্যই। আহ, আমি ফারাহ ফারিন। সো বেশ বছর যাবতই হচ্ছে আমি স্টার্ট আপ থেকে শুরু করে কর্পোরেটে কাজ করে এসেছি এবং বর্তমানে হচ্ছে আমি বাংলাদেশের ওয়েল রিনাউন্ড একটি লিডিং রিয়েল এস্টেট কোম্পানিতে বিটিআই তে কর্মরত আছি। তো আপাতত এতটুকুই বলছি। আলহামদুলিল্লাহ, আপনার এর সাথে পরিচয় হতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। আপু, আপনি তো বললেন যে একদম স্টার্ট আপ থেকে শুরু করে এখনো পর্যন্ত আছেন, তো আপনার এই কর্পোরেট যাত্রাটা কবে শুরু হয়েছিল? আচ্ছা, এটা একটা মজার ব্যাপার। আমি কর্পোরেটে বা স্টার্ট আপে যে জয়েন করি সেটা 2016-র দিকে। তো আসলে আমার কখনো এরকম কোনো ভিশন ছিল না, সত্যি যদি বলি, যে আমি কর্পোরেটে জব করব বা আমি ওয়ার্কিং ওমেন হতে পারবো, এটাও আমার কখনো ধারণার মধ্যেই ছিল না। আমি মাত্র এইচএসসি পাশ করেছিলাম। সো তারপর ওই যে 3 মাসের একটা ছুটি থাকে না, সো আমার মধ্যে তখন একটা কেমন যেন জিদ কাজ করছিল যে আমাকে কিছু একটা করতে হবে বা আমাকে একটু এগিয়ে যেতে হবে। সো ওইখান থেকে আসলে আমার যাত্রাটা শুরু। তো ওই 3 মাসে হচ্ছে আমি নিজেকে অনেকভাবে এক্সপ্লোর করার ট্রাই করি, অনেক জায়গায় ট্রাই করি এবং অনেক স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রাই করি। সো এভাবে করতে করতেই আমার 2016-তে হচ্ছে আমার কর্পোরেটে যাত্রাটা শুরু হয়। কেমন ছিল আপনার কর্পোরেট জার্নিটা? বা আপনি মানে থাকে না যে একটা নতুন জিনিস শুরু করতে গেলে ভিতরে কিন্তু অনেক বেশি এক্সাইটেডমেন্ট কাজ করে, বা আমি কিভাবে করব, বা কেমন ছিল এই জার্নিটা যদি শুরু করেন, বা আপনার অর্গানাইজেশনটা কেমন ছিল, আপনার পরিবেশ অনুকূলে ছিল কিনা, এগুলো যদি একটু আমাদেরকে একটু শেয়ার করতেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যেটা হলো যে আমার শুরুটা, আমি অনেকের কাছে এখন শুনি, অনেক বছর হয়ে গেল জব করছি বা কাজ করছি। সো অনেক যারা নিউ কামার তাদের কাছে শুনি যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ভালো হয় না, তারা ভয় পায়, এরকম কিছু ব্যাপার থাকে, ডিফিকাল্টিস ফেস করে। তো আমার কর্পোরেটের যে শুরুটা ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল যদি বলি আপু। যে আমি যখন শুরু করেছিলাম তখন একদমই আমি ফ্রেশার। আমার জব সম্পর্কে এবং কর্পোরেট সম্পর্কে, স্টার্ট আপ সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না সত্যি বলতে, কারণ আমি মাত্র এইচএসসি পাস করেছি। তো এভাবে আসলে আমি অনলাইনে সার্চ করতে করতে একটা স্টার্ট আপে, ওটা ছিল আমার ফার্স্ট কোম্পানিটা, ছিল হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি, হ্যাঁ, সফটওয়্যার বেসড। তো ওখানে আমি ট্রাই করি। তো ওদেরও ক্রাইটেরিয়ার সাথে বা ওদের যেমন এমপ্লয়ি লাগবে তার সাথে আমার ক্রাইটেরিয়া গুলো মিলে যাচ্ছিল, হ্যাঁ, যে আমি নতুন কিছু শিখতে চাই এবং তারাও হচ্ছে যে তাদের জন্য ডেডিকেটেড একজনকে খুঁজছিল। তো আমি আসলে সব বলেই যে আসলে আমার ফ্লেক্সিবিলিটি দরকার, কারণ আমি তো ইউনিভার্সিটির পাশাপাশি হচ্ছে জবটা করব, তাই না? তো এভাবে জি, আসলে জি। আলহামদুলিল্লাহ আমার যাত্রা শুরু হওয়ার সময় অনেক নতুন মানুষের সাথে পরিচয়। তো আমি প্রথমে খুব ভয় পেতাম, সত্যি বলতে আমি কিছুই পারতাম না আপু। তো ওইখান থেকে আমার যারা সহকর্মী ছিলেন এবং আমার যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ছিল, আমার প্রথম জবটা সত্যি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি অনেক সহযোগিতা পেয়েছি, তাদের থেকে মেন্টাল সাপোর্ট পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। এবং এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের জন্য কিন্তু আমি অনেক ভালো মতো কাজ, হয় না যে শিখতে শিখতে শেখা, তো জি। ব্যাপারটা এরকমই হয়েছিল। তো আলহামদুলিল্লাহ তাদের সাথে কিন্তু আমার এখনো পরিচয় আছে। সেই যদি বলি সেই 9 বছর আগের যাত্রা শুরু আমার প্রথম কোম্পানির সাথে, বাট আলহামদুলিল্লাহ এখনো তাদের সাথে আমার সম্পর্ক সেরকমই আছে। এই তো। আমরা আমরা আমরাও চাই যে আপনার সম্পর্কগুলো সব জায়গায় এরকমই থাকুক সব সময়। আমরা যেটা দেখি ফারিন, যে দেখা যায় যে আমরা যখন শুরু করি বা কোথাও নতুন যাই, তখন দেখা যায় যে টিমের মেম্বার থাকে এবং দেখা যায় যে ম্যানেজমেন্ট থাকে। তো আপনার মতে একজন ম্যানেজমেন্ট বা টিম মেম্বার বা আপনার লাইন ম্যানেজার বা আপনার রিপোর্টিং ম্যানেজার যারা থাকে,
তাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত আপনার কি মনে হয়? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল আপু। আমরা মোটামুটি ভাবে যারা কর্পোরেটে কাজ করছি, তো আমাদের জন্য আমাদের দিনের অর্ধেকটা সময় কিন্তু আমাদের অফিসে চলে যায়, তাই না? আমরা সবাই আপু হয়তো একদম। বলেন, তাবাসসুম আপু হয়তো বলেন যে অফিস হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আমি বলি হচ্ছে যে একদম। অফিস আমার ফার্স্ট হোম। কারণ আমি দিনের অর্ধেকটা সময় সেখানে থাকছি। তো বেসিক্যালি আমাদের সবারই টিম লিডার আছে এবং আমিও একটা টিম নিয়ে কাজ করছি, হ্যাঁ? তো আমার মনে হয় যে টিম লিডারের সাথে বা আমার যে ম্যানেজমেন্ট যাদের সাথে আমাকে কাজ করতে হচ্ছে, রিপোর্ট করতে হচ্ছে, তাদের সাথে আমরা যারা আছি, হ্যাঁ, তাদের সম্পর্কটা আসলে সবার প্রথমে বন্ধু সুলভ হতে হবে। কেননা যে আমরা সারাদিন একটা জায়গায় কাজ করি, তো অবশ্যই কাজের পাশাপাশি আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং ফ্লেক্সিবিলিটিটা কিন্তু অনেক দরকার। তো আমার একটা টিম আছে আলহামদুলিল্লাহ। সো আমি যেটা মনে করি যে টিমের সাথে আসলে কখনো ফোর্সফুলি বা ডমিনেট করে তাদেরকে দিয়ে কাজ করানো যায় না। তাদের সাথে যদি আমি সেই জায়গাটা তাদেরকে করে দিতে পারি বন্ধু সুলভ, বা তাদের যে সিচুয়েশন সেটা যদি আমরা বুঝতে পারি বা ম্যানেজমেন্ট যদি আমাদের সিচুয়েশন গুলো বুঝতে পারে, তাহলেই না ওয়ার্কিং এনভায়রনমেন্টে আসলে আহ, মানে কাজ করানো যায় এবং করা যায়। তো এটাই আমার মতে মনে হয় যে আমি টিম মেম্বারদের সাথে যখন কাজ করব বা তাদেরকে দিয়ে কিছু আউটপুট আনতে চাচ্ছি ভালো কিছু, সেটা কিন্তু আপু আসলে আমি ফোর্সফুলি বা জোরপূর্বক বা ডমিনেট করে যতটুকু আমার কাছে আসবে, তার থেকে বেশি আমি আউটপুটটা পাবো যখন তাদের সাথে আমি বন্ধুসুলভ আচরণ করব। তো আমার মনে হয় যে একটা ম্যানেজমেন্টের বা একজন লিডারের এমন একটা গুণাবলী থাকা উচিত যেখানে তার আন্ডারে যারা কাজ করছে তারা যেন নির্দ্বিধায় তার কাছে যেতে পারে এবং সেই লিডারটা যেন তাদের ভরসা হয়। এটাই, তাহলেই আউটপুটটা খুব ভালো আসবে। ফাইন, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা। অনেক সময় আমাদের যেটা থাকে না যে আমরা যখন একটা আম, মানে মিড লেভেলে থাকি, আমরা যখন একটা টিম লিড দেই বা হচ্ছে আমরা অ্যাজ এ ম্যানেজার হিসেবে থাকি, বা আমরা একদম কোর পয়েন্ট একদম থাকি, আমাদের টিমটাকে লিড করতে হচ্ছে, দেখা যায় যে একটা সময় আমরাও কিন্তু একটু ছোট থেকে আস্তে আস্তে আজকে আমাদের এই পজিশনটা হোল্ড করছি, তাই না? তো অনেক সময় যেটা হয় যে আমরা অনেকের মধ্যে এটা চলে আসে যে আমি তো ম্যানেজার, আমি তো টিম লিডার, আমি এটা করব কেন? বা হয়তোবা একটা টিম লিডারের যে মানে সরি মেম্বারদের যে কাজ থাকে, অনেক সময় ওই কাজটা হয়তোবা ওরা আসতে পারলো না বা ওই কাজটা ওরা করতে পারছে না, ওই কাজটা হয়তোবা আমাদের অনেক সময় অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ টিম লিডার আমাদের ওই কাজগুলো করতে হচ্ছে তো অনেক জায়গায়, তাই না? তো অনেকে কিন্তু এটাকে ইগো মনে করে যে আমি তো ম্যানেজার, আমি তো টিম লিডার, আমি কেন এটা করব? ও আসবে, ও থাক, ওর কাজটা ওই করবে, এরকম থাকে কিন্তু অনেকের। তো এইটাকে আপনি কি চোখে অনেকে দেখছেন? এটা এটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে আপু যে ইগো যে ব্যাপারটা, এটা আসলে ইগোইস্টিক ইস্যু না। অনেক সময় অনেকের মধ্যে আমিও দেখেছি যে আমি তো লিডার হয়ে গিয়েছি, আমি তো বস হয়ে গিয়েছি, আমি কেন কাজটা করব? আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন দিই আপু, যে আমার কাছে হচ্ছে কোনো কাজই ছোট না, তাই না? আমি একটা অফিসে যাচ্ছি, অবশ্যই আমি আমার কষ্ট এবং ডেডিকেশনের মাধ্যমে একজন টিম লিডার হয়েছি। আমি আসলে যদি মনে করি যে আই এম দ্য বস, হ্যাঁ, এবং আমার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে এই কাজগুলো করতে হবে, আমি তাদের কাজ করতে পারবো না, তাহলে আমার মনে হয় যে সেখানে আসলে সেই ফ্লেক্সিবিলিটিটা বা সেই টিমটা আসলে খুব বেশি মানে সুফল কিছু পাওয়ার মতো হবে না। কারণ কি যে একটা সমস্যা সবারই থাকতে পারে। আমার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে যদি আমি আমার আন্ডারে কাজ করছে এটা মনে করি, তাহলে একজন টিম লিডারের আসলে এটা মানে চিন্তাধারাটা ভুল হতে পারে। আমার মনে করতে হবে যে অ্যাজ এ টিম লিডার আমার যারা কাজ করছে আমার আন্ডারে, তারা আমার আন্ডারে না, তারা আমার সাথে কাজ করছে, তারা আমার সহকর্মী, তাই না? তো এমনটা হয় আমাদের মাঝে মাঝে যারা আমি যেমন আমরা আমার কিন্তু আন্ডারে না যারা এটা কাজ করছে। ব্যালেন্স করতে পারেন যে দেখা যায় যে হয়তোবা একটা সময় ওরা আসতে পারছে না বা আমি কাজটা করতে পারছি না, এটা কিন্তু অ্যাজ এ বস বা অ্যাজ এ টিম হেড আমি কিন্তু এটা করে নিতে পারি। সেটা কিন্তু বড় বিগ কোনো ডিল না, কারণ ওদের ওদের আউটপুটটাই কিন্তু আমার আউটপুট, রাইট? একদমই একদমই আপু, মানে আপনি যেরকম এই চিন্তাধারাটা দিলেন আমি অবশ্যই আপনার সাথে সহমত। কারণ কাজ তো এটা পুরো একটা টিমের, তাই না?
একজন ব্যক্তির না কিন্তু। সো আনফরচুনেটলি কোনো সমস্যা হতেই পারে আমার টিম মেম্বারের, বা যে যে কাজটা অ্যাসাইন করা ছিল তার কোনো একটা ইস্যু হতেই পারে। সো সেটা যদি আমি হেল্প করতে পারি অ্যাজ এ টিম লিডার, বা আমার টিম লিডার যদি আমাকে হেল্প করতে পারে, সো আমার মনে হয় ইটস নট এ বিগ ডিল। আমাদের আসলে সেই জায়গাটা থেকে সবারই এগিয়ে আসা উচিত। একদম। এখন আমরা একটু বাস্তবতায় আসবো। একটু তিতো কিছু প্রশ্ন করব আপনাকে। এটা হতে পারে আম অনেকে থাকে যে আমরা আসলে আমরা অ্যাজ এ ফিমেল কর্পোরেট লেডি হিসেবে যেটা হয়, আমরা কিন্তু একদম ছোট থেকে যখন শুরু করি তখন দেখা যায় একটা সিচুয়েশন থাকে। আবার যখন আমরা আমাদের একটা জায়গায় চলে আসি, পরিণত জায়গায় চলে আসি, তখন কিন্তু আশেপাশে অনেকের একটা গসিপ শোনা যায় অ্যাজ এ ফিমেল এমপ্লয়ি হিসেবে, যে ওর তো প্রমোশন হয়েছে, নিশ্চয়ই স্যারের সাথে বসের সাথে ঘুরতে যায়, বা বসের সাথে খুব ভালো সম্পর্ক কিছু আছে, একটা আছে। এই জন্য হয়তোবা ওকে হয়তোবা প্রমোশনটা দিয়েছে বা করেছে। অনেকেই না আমাদের নিজেদের যে ক্যাপাবিলিটিটা আছে, এটা নিয়ে অনেক সময় কোশ্চেন অ্যারাইজ হয়ে যায় অনেক জায়গাতে। ডাউট সো করে। আপনি এটাকে কিভাবে মেনটেন করেছিলেন, বা আপনার কি এরকম কোনো কিছু আপনার হয়েছিল, এরকম কোনো সিচুয়েশনে কি কখনো পড়েছিলেন? আচ্ছা, এটা খুবই ভালো একটা কোশ্চেন। আমার মনে হয় যে এই কথাগুলো বা এই টপিকটা নিয়ে কথা বললে আমাদের সাথে যারা দর্শক আছেন বা যারা এই ভিডিওটি দেখবে, লাইভটি দেখবে, তারাও অনেক কিছু রিলেট করতে পারবে। আসলে হ্যাঁ আপু, এই জিনিসটা হয় আমাদের সাথে, এবং আমি শুধু নিজের সাথে বলছি না, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। আমার যারা কলিগস আছেন বা আমার যারা পরিচিত আছেন, অনেক কর্পোরেট লেডি, হ্যাঁ, যে আমরা দেখা যায় কি মাঝে মাঝে অনেক ডেডিকেশন দিয়ে কাজ করছি। অবশ্যই অফিসে কাজ করতে তো আমরা যাই, তাই না? সো ওই ডেডিকেশনটাকে অনেক সময় হয় কি, আমি সবার ক্ষেত্রে বলবো না বা সবাইকে আমি এটা পোক করবো না, ব্যাপারটা যেটা হয় কি, কিছু কিছু মানুষ আছেন, হয়তো 10 জনের মধ্যে 2 জন 3 জন আছেন যারা একটু নেগেটিভ মেন্টালিটি রাখে, হ্যাঁ। তো দেখা যায় তারা ওয়েল উইশারের জায়গায় তারা হচ্ছে ডিমোটিভেটেড করে দেয়। আমরা যখনই কোনো একটা কাজ হচ্ছে ডেডিকেশন দিয়ে করি বা গোলসটাকে অ্যাচিভ করি, তখনই হচ্ছে তারা কি করে, ওই জায়গাটাকে এই নেগেটিভ কমেন্টস গুলো করে ফেলে, বা নেগেটিভ একটা একদম। তথ্য ছড়িয়ে দেয় সবার কাছে যে হ্যাঁ, ও তো এত ভালো করছে, তার মানে হচ্ছে এই স্যারের সাথে ওর একটা প্রবলেম। আমি এরকম ফেস করেছি। তো তখন আমি সত্যি কথা বলতে আপু, অনেক সময় অনেক হতাশা কাজ করে যে আমি তো এত কষ্ট করলাম একটা অ্যাচিভমেন্ট, গোলটা অ্যাচিভ করার জন্য বা ওই লিমিটটা ক্রস করার জন্য, বাট এই টাইপের কথাগুলো যখন আমি শুনি তখন তো অবশ্যই এটা খারাপ লাগার মতো। বাট আই থিঙ্ক যে এই জিনিসটা আপনিও ফেস করেছেন আপু, এবং আমাদের সাথে যারা অনেক আপুই আছে যারা জব করে তারা অনেকেই ফেস করে। বাট এটা আসলে আমাদেরকে ধরে রাখলে হবে না। আমার একটা জিনিস বলার আছে এই ব্যাপারটাতে, যে এরকম অনেক নেগেটিভ কমেন্টস, অনেক নেগেটিভ ডাউট, অনেক ধরনের তথ্য আসবেই আমাদের কাছে। এগুলো হচ্ছে সর্বশেষ আমাদেরকে ডিমোটিভেটেড করার জন্য, আমার গোলটাকে যেন আমি অ্যাচিভ করতে না পারি। আর এই কাজগুলো করেই হচ্ছে কম্পিটিটরসরা, যারা আসলে একদম। আসলে নিজেদের গোলটাকে সেট করতে পারে না। তো তখন তারা কি করে, তারা নিজেরা হতাশ হয়ে এই ধরনের কথা বা মন্তব্য করে। তা আমার মতে হচ্ছে যে আমি কি করছি সেটা আমি সবার আগে জানি। সো আমার নিজের হোপ, নিজের ডেডিকেশনটাকে সবসময় নিজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হবে। তো মানুষ এরকম বলবেই, সো ওটাকে আসলে রিয়াক্ট না করে কাম ডাউন থেকে আসলে আমার মনে হয় এই জিনিসটা থেকে বের হয়ে আসা যাবে। এটাই। একদম। ফারিন, আমরা তো অ্যাজ এ ফিমেল এমপ্লয় হিসেবে আমরা যখন একজন টিম লিডার হই বা একটা টিমে থাকি, আহ, মানে নতুন যারা আছে বা আসে, তাদেরকে আসলে আপনি কিভাবে মনে করেন যে একটু ট্রেন আপ করা উচিত? যে অনেক সময় থাকে না যে টিম মেম্বাররা, হয়তো বা আপনি একটা ফিমেল পার্সন, আপনার আরেকটা টিম মেম্বারও ফিমেল পার্সন, তখন থাকে না যে কিছু উইকনেস কিন্তু থাকে, মানে থাকি আমাদের মেয়েদের প্রতি, হয়তো বা মেয়েদের একটা দুইটা উইকনেস থাকে। সো এইটা নিয়ে কি কখনো আপনার টিম মেম্বারদের কি মত বিরোধ হয়েছিল, বা এটা আপনি কিভাবে মেনটেন করেন? মানে একজন ফিমেল এন্ড এরকম যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, তখন আপনি এটাকে কিভাবে দেখেন বা কিভাবে হ্যান্ডেল করেন? আপু, মানে কোশ্চেনটা হচ্ছে যে আমার টিমে একজন এমপ্লয়ি, ফিমেল এমপ্লয়ি আসলো। আই ফিমেল থিঙ্ক এমপ্লয় কোশ্চেনটা থাকতে আবার পারে, একটু আর বলবেন? ফিমেল লিডার আপনার হয়তো বা তার প্রতি
কোনো না কোনো একটু একটু তো উইকনেস থাকবে। লাইক আপনি যেটা বলেছিলেন যে হয়তোবা আপনি যখন শুরু করেছিলেন আপনার তখন ইউনিভার্সিটিও করতে হচ্ছে, আবার হচ্ছে আপনার অফিসও করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা ফিমেল যখন টিম মেম্বার থাকে তাদেরকে হয়তোবা আমরা কিছু না কিছু সুযোগ দেই। আমাদের আমাদের নিজেদের একদম দিক থেকে আরকি, যেহেতু উনি একটা ফিমেল আমিও একটা ফিমেল, কিছু না কিছু এরকম রিলেটেড একদম। থাকে। তো এইটা নিয়ে কি কখনো আপনার টিম মেম্বারদের সাথে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছিল, বা এটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছিলেন? আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপু। এই জিনিসটা শুধু আমার সাথে কোশ্চেন অ্যারাইজ হয়নি। এটা আই থিংক অনেকের সাথেই হয়, হ্যাঁ? কারণ অ্যাজ এ ফিমেল স্বাভাবিকভাবেই আমরা যতই বলি যে আমরা একসাথে ছেলেদের সাথে কাজ করছি, বাট আসলে মেয়েদের কিছু ব্যাপার থাকে। একটা মেয়ের প্রতি কিন্তু আরেকটা মেয়ের সফট কর্নার থাকবে অ্যাজ এ ফিমেল কলিগ বা কো ওয়ার্কার হিসেবে, তাই না? তো একদম। সেক্ষেত্রে হয়। আমি ওই যে আবারও যদি ঘুরে ফিরে বলি যে এই কমেন্টস গুলো করে কিছু নেগেটিভ মেন্টালিটির মানুষগুলো, যারা হচ্ছে আসলে এই মানে মেইন ওয়ার্কটাকে ফোকাস না করে এই ব্যাপারগুলোকে ফোকাস করে, হ্যাঁ? সো এরকম কোশ্চেন অবশ্যই অ্যারাইজ হয়, আমার সাথে হয়েছিল এর আগেও। বাট আমার মনে হয় যে ওই যে অ্যাজ এ ফিমেল কলিগ আমি আমার একটা ফিমেল কলিগকে সাপোর্ট করব, দ্যাট ডাজন্ট মিন আমি বায়াসড হচ্ছি। আমার কাছে আমার ছেলে এবং মেয়ে যারা আমার আন্ডারে কাজ করছে সবাই সমান, তাই না? কিন্তু দেখা যায় যে একজন ফিমেল কলিগের সাথে আমি যে জিনিসটা শেয়ার করছি, আর আমরা তো সব সময় কাজের ক্ষেত্রে উই আর নট রোবট আপু, তাই না? যে আমরা সারাদিন 9 to 10 hours একটা ওয়ার্কিং স্টেশনে কাজ করছি, দ্যাট ডাজন্ট মিন আমরা সারাদিন কাজ নিয়ে কথা বলছি। আমাদের কিন্তু কিছু পার্সোনাল ম্যাটার্স থাকে, ভেরি পার্সোনাল না হলেও কিছু পার্সোনাল ম্যাটার্স থাকে, কিছু দেখা যায় যে গল্প থাকে, আড্ডা থাকে, তাই না, কাজের মাঝখানে। তো আমি একটা মেয়ের সাথে কিন্তু আড্ডা দিতে পারছি, লাইক এই তুমি একটা প্রোগ্রামে কি পরবে, শাড়ি পরবে না কানের দুল কি পরবে, বা তুমি অর্নামেন্টস কি নিয়েছো, বাট এই ব্যাপারগুলো কিন্তু একটা ছেলে কলিগের সাথে আমি বলছি না। তো তখন দেখা যায় কি অনেক ছেলে কলিগ গুলো মনে করে কি না কি বলছে আপু ওই মেয়েটার সাথে, হ্যাঁ, আপু মনে হয় এই মেয়েটাকেই পছন্দ করে, আমাদের পছন্দ করে না, বা বায়াসড এরকম কোনো একটা ফিলিং আসে ওদের মধ্যে। বাট আমার মনে হয় যে এই জায়গাটাকে আমি যেভাবে মেনটেন করি আপু, অবশ্যই আমি চেষ্টা করি সবার সাথে সমানভাবে ফ্রেন্ডলি ভাবে ওয়েতে মেশার জন্য। যেমন আমার ছেলে টিম মেম্বারদের সাথে আমি আসলে তাদের রিলেটেড কোশ্চেন বা আড্ডাগুলো নিয়ে কথা বলি, আবার ফিমেলদের সাথে আমি তাদের সাথে সেই রিলেটেড কথাগুলো বলি। বাট যখন এই টাইপের কোশ্চেন অ্যারাইজ হয়, অবশ্যই যখন আমাকে কেউ এই জিনিসগুলো বলে সরাসরি, তখন আমি অবশ্যই তাদেরকে বুঝিয়ে বলি যে আসলে ব্যাপারটা এমন না, এরকম কিছু না। সো আই থিঙ্ক এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় আপু। অ্যাজ এ টিম লিডার, যখন একটা আউটপুট আসে বা একটা সাফল্য আসে তখন কিন্তু দেখা যায় যে সবার মধ্যেই একটা উত্তেজনা মানে বিরাজ করে যে আমরা অনেক বেশি সাফল্য পেয়েছি আমাদের এই টিম ওয়ার্কের মাধ্যমে। আবার যখন একটা খারাপ দিক হয় বা আপনাদের ওই রিচ আউট করা যায় না টার্গেটটা, তখন কিন্তু একটা হতাশা বোধ হয়, অনেক সময় টিমের মধ্যে কিন্তু ফাটল ধরে। তো অ্যাজ এ টিম লিডার কি কি গুণ থাকা উচিত এই সমস্যাগুলো সমাধান করার জন্য? ও আপ ডাউনস তো থাকবেই, এই আপ ডাউন গুলাকে একজন টিম লিডার কিভাবে মানে এটাকে সমাধান করতে পারে, যদি আপনার কোনো পরামর্শ থাকে মানে এই ব্যাপারে। অবশ্যই এটা খুবই ভালো একটা কোশ্চেন আপু। বললাম না, দিন শেষে হচ্ছে কর্পোরেটটা হচ্ছে আমাদের কাছে একটা মানে অফিসটা হচ্ছে আমাদের কাছে একটা অন্য বাসার মতো, তাই না? তো হুম টিম হুম। মেনটেন করাটা এবং টিমের আপস এন্ড ডাউনস, এই জায়গাটাতে অ্যাজ এ টিম লিডার সবার আগে হচ্ছে একটা ভরসা হতে হবে যে আমি আছি তোমাদের সাথে, হোয়াট এভার মানে ইট ইজ, যে এটা ভালো কিছু হোক বা খারাপ কিছু হোক। অবশ্যই সব সময় একটা টিমে সফলতা আসবে না, অনেক সময় আসবে যে একটা অ্যাচিভমেন্ট হয়নি, মানে সেই অ্যাচিভমেন্টটাকে ফুলফিল করা যায়নি, এমন কিছু থাকবে। কিন্তু তখন আমি যদি টিম লিডার হিসেবে টিমের সাথে যদি আমি ওকে দোষ দিচ্ছি যে তোমার জন্য হয়নি, বা এটা করছি ওটা করছি ব্লেম করছি, তখন কিন্তু আলটিমেটলি সেই টিমটাতে অটোমেটিক্যালি হচ্ছে ফাটল ধরবে আপু। সো আমি একটা ছোট্ট উদাহরণ দেই। কিছু কয়েক মাস আগে হচ্ছে আমি আমার একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। সো আমাদের খুবই অল্প একটা সময় ছিল সফটওয়্যারটাকে আপডেট করার জন্য। আমাদের হচ্ছে একটা ছোট সময়ের মধ্যে অনেক বড় একটা টার্গেট অ্যাচিভ করতে হবে। সো ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং, হ্যাঁ। সো আমার সাথে 4 থেকে 5 জন টিম মেম্বার ছিল। সো আমরা 6 জন মিলে যেটা করেছি যে
আমাদের এমনও হয়েছে বরাবরই হচ্ছে আমাদের অফিসের পর খুব একটা থাকতে হয় না, এটা আমার অফিসের একটা রুলস যে অফিস আওয়ারের মধ্যে কাজটা শেষ করে ফেলো। বাট ওটা যেহেতু একটা প্রজেক্ট ছিল, আমাদের হচ্ছে উইলিংলি আফটার অফিসও কাজ করতে হয়েছে। তো আমি যেটা দেখতাম আমার আন্ডারে যে লোকগুলো ছিল বা যে ছেলে মেয়েগুলো ছিল, তারা কিন্তু আমি আমি হয়তো তাদেরকে 1-2 দিন বলেছি যে একটু থেকে যাও, কাজটা শেষ করে যাও, বাট আফটার দ্যাট যখনই প্রয়োজন হয়েছে তারা কিন্তু উইলিংলি আমাকে বলেছে যে আপু আজকে আমি রাত 9টা পর্যন্ত থাকবো, বা আপু আমি আজকে রাত 8টা পর্যন্ত থাকবো, আমি এটা শেষ করেই যাব। সো আমি না এই জিনিসটা খুব খুশি হতাম, এন্ড আমার কাছে মনে হয়েছিল যে হয়তো বা আমি ওখানে কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি। কারণ হচ্ছে যে তারা উইলিংলি চাচ্ছে যে আমার এটা শেষ করতে হবে, তার মানে হচ্ছে যে আমি ওদের সাথে সেই বিহেভটা করতাম আপু। আমি ওদের সাথে দেখা যাচ্ছে যে একটা কিছু ছোট একটা কিছু অ্যাচিভ করলে আমি ওদের জন্য একটা চকলেট হলেও নিয়ে যেতাম, যেটা তোমার জন্য, তুমি কালকে খুব ভালো কাজ করছো। বা দেখা যাচ্ছে যে আমরা একটু লেট নাইট যদি আমাদের কাজ করতে হয়, আমরা ওখানে একটা ফান মোমেন্টস ক্রিয়েট করতাম। হ্যাঁ, হয়তো কেউ ঝালমুড়ি বানাচ্ছি, বা কাউকে বললাম যে এই ভাজা পোড়া নিয়ে আসো। সো এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য না ওরা বোর হতো না, এবং কাজটাকে হচ্ছে আসলে ওরা আমাকে টিম লিডার হিসেবেও দেখতো না, ওরা কিন্তু আমাকে বড় আপু হিসেবে ট্রিট করতো। হ্যাঁ, বাট দ্য ফ্যাক্ট ইজ যে কাজের জায়গায় কাজ, যখন ইট কামস উইথ ওয়ার্ক, তখন আমাকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে। বাট আফটার দ্যাট হচ্ছে আমি যদি ওদের সাথে সেই ফ্রেন্ডলি অ্যাজ এ টিম লিডার, আমি যদি ওদের আসলে বস না হয়ে লিডার হতে পারি, ভরসা হতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটায় আসলে একটা সফলতা আসবে আপু, আমার এটা মনে হয়। আমারও এটা মনে হয়, একদমই আপনার সাথে আমি এগ্রি। যেহেতু আমি অনেক বছর ধরেই আপনার মতো হয়তো বা আমারও অনেকগুলো টিম ছিল একদম আমার শুরু থেকেই। সো আমার কাছেও এটা মনে হয় যে এটার চাইতে বড় অ্যাচিভমেন্ট কিন্তু জীবনে আর কোনো কিছু হতে পারে না। আমার কাছে মনে হয় যখন একটা টিম লিডার আপনাকে ভরসার হাত মানবে বা আপনাকে বসের চাইতে বস কাম ফ্রেন্ড বেশি মানবে, তখন কিন্তু আপনার মনে হয় যে আপনি কর্পোরেটের পুরো দুনিয়াটাই জয় করতে পারবেন। রাইট কিনা? একদমই আপু, আমি আপনার সাথে সহমত। আর আমার মনে হয় এইভাবে করি আসলে কাজ আদায় করা যায়, ডোমিনেট করে বা আই এম দ্য বস এভাবে করে আসলে কখনোই সেটা হয়তো অল্প সংখ্যক একটা লিমিট পর্যন্ত কাজ আদায় করা যায়, বাট আফটার দ্যাট কিন্তু সেই টিমটাতে না কমফোর্ট জোনটা থাকে না, বা সেই টিমটাতে একটা মিনিমাম বন্ডিং থাকে না। একদম। আহ থাকে না যে ফারিন, আমরা অনেক সময় দেখা যায় যে এমন বেশি প্রেশার থাকে, আমরা যারা এই লেভেলে থাকি, যারা এই ম্যানেজার লেভেল বা টিম লিডটা দিচ্ছি বা এরকম মিড ম্যানেজমেন্টে যারা থাকে, অনেক সময় হয় কি যে ধরেন টিমের একটা প্রবলেম বা ম্যানেজমেন্টও চাচ্ছে যে ওইভাবে আমাকে কাজটা আদায় করতে। অনেক সময় ম্যানেজমেন্টের একটা প্রেশার থাকে, অনেক সময় মনে হয় অ্যাজ এ টিম লিডার আমি ওদেরকে কষ্ট দিব বা ওরাও তো একটা চাপে আছে। তখন না দেখা যায় যে একটা হতাশা মানে ফিল হয় নিজের মধ্যে। অনেক সময় থাকে না যে আমার আমার সাথে এরকম অনেকটা হয়েছে যে অনেকে বলে যে কর্পোরেট সেক্টরে ওয়াশরুমটা হচ্ছে ওয়াশরুমের আয়নাটা হচ্ছে অনেকের কথা বলার একটা জায়গা। যখন আপনি নিজের ফিলিংসটা ওদেরকেও আপনি শেয়ার করতে পারছেন না, আবার ম্যানেজমেন্টেরও একটা চাপ আছে। তখন আমার প্রায়ই হতো যে আমি ওয়াশরুমে যে আমার আয়নাটাতে একটু দাঁড়াতাম, দাঁড়িয়ে অনেক সময় ওর ওর সাথে আমার অনেক কথা শেয়ার হতো। বা অনেক সময় দেখা যেত আমি আমার চোখের পানিও পানিও চলে আসছে, আমি ওর সাথে শেয়ার করতাম। এরকম কি মনে হয় যে কর্পোরেট সেক্টরে ওয়াশরুমটা আসলে আমাদের অনেক গল্প জানে, ওয়াশরুমের আয়নাটা অনেক গল্প জানে আমাদের? আমি আজকেও আমি যখন আজকে লাইফটা নিয়ে যখন আমি প্রিপারেশন নিব, তখন আমি এরকম একটা কথাই ভাবছিলাম। আহ, এটা আপনার সাথে কেন মিলে গেল আমি জানি না আপু, বাট আসলে এটা সত্যি কথা। হ্যাঁ, আমি যদি বলি যে আমার ওয়াশরুমে তো আমাদের সাইডে একটা বড় জায়গা থাকে। হ্যাঁ, যেখানে হচ্ছে অজু করার জায়গা থাকে বা একটু রেস্ট রুম টাইপের থাকে, যেখানে বড় করে মিরর দেয়া থাকে। সো আসলে আমরা তো মানুষ, তাই না? তো আমাদের মধ্যে কিন্তু ইমোশনস আছে। যতই আমরা কাজ করি না কেন, প্রেশার আসবেই এবং আপস এন্ড ডাউন থাকে। সো ওই ডাউন টাইমটাতে বা ওই প্রেশার টাইমটাতে কিন্তু আসলে ওই যে একটা সফট মানে একটা ইমোশন কাজ করে। হ্যাঁ, বা অনেক সময় মনে হয় যে আর হচ্ছে না আমাকে দিয়ে, বা আর পারছি না। তো আমি যদি বলি শুধু ওই জায়গায় আয়নাই না, আমার ডেস্কেও কিন্তু আমি একটা আয়না রাখি। আমি একদম যখন থেকে কাজ শুরু করেছি, ইটস বিন 9 ইয়ার্স অলমোস্ট।
তো এটা আমাকে অনেকে জিজ্ঞেস করতো, ডেস্কে তুমি এত বড় একটা ফ্রেমের মতো আয়না কেন রাখো? হ্যাঁ, তো আমার কাছে কেন মনে হয় কি যে আয়না হচ্ছে আমাদের একটা প্রতিচ্ছবি, হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং। যখনই আমার মনে হয় যে আমি মন খারাপ হচ্ছে বা আমি রেগে যাচ্ছি বা আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি, আমি যখন আয়নার দিকে তাকাচ্ছি না, তখন কিন্তু আমরা নিজেরা অ্যাজ এ মেয়ে, ইট সাউন্ডস রিয়েলি সিলি বাট এটাই সত্যি যে আমরা কিন্তু কথা বলি নিজের সাথে। তো তখন আয়নায় তাকালে না আমার মনে হয় কি যে না, আমার কনফিডেন্স বাড়াতে হবে, আমি কেন পারবো না, কেন হবে না। সো এই জিনিসটা আমার সাথে হয় আপু, আমি যখনই ইমোশনাল হয়ে পড়ি বা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি দেখছি যে আমার বাচ্চা কাচ্চা বা আমার সাথে যারা কাজ করছে তারা হচ্ছে অনেক অলরেডি মানে লকড আপ উইথ দ্য ওয়ার্ক, হ্যাঁ, বাট হচ্ছে যে ম্যানেজমেন্ট আরেকটা কাজ দিয়ে দিল। সো আমিও হয়তো সেটা পারছি না ফুলফিল করতে, বা টিমকে যে আমি কাজ দিব, প্রেশার দিব, সেটাও হয়তো আমি বুঝতেছি অ্যাজ এ টিম লিডার। তো ওই মোমেন্টটাতে আমার খুব খারাপ লাগে, বা আমি অনেক সময় দেখা যায় যে বকা খাচ্ছি কাজের জন্য, তো তখন মন খারাপ হয়ে যায়। আফটার দ্যাট আমি কিন্তু এই যে আপনার মতো যে আমি সাইডে যে, এমনও অনেকবার হয়েছে যে আমি হয়তো একটু ইমোশনাল হয়ে কান্নাও করে দিয়েছি, বাট এটা হচ্ছে কি নিজেদের জন্য, যে আমি কান্না হ্যাঁ। করছি এটা শুধু আমি দেখবো, এটা হচ্ছে আর কেউ দেখবে না। সো আয়নার সাথে কথা বলা ব্যাপারটা আসলেই অনেকটা ইম্পর্টেন্ট আপু, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে যে এই জিনিসটা মানে ম্যাটার করে, আসলে আমি এটা করি আপু। এবং ফারিন, আমি দেখেছি এটা না আমার আমার অনেক বেশি রিলিফ দেয়। আমি যখন অনেক বেশি চাপে থাকি বা আমার কাছে মনে হয় যে না আমার এই গোলটা আমাকে জয় করতেই হবে বা এই জায়গাটা আমাকে আমাকে ইমপ্রুভ করতেই হবে, তখন এই জিনিসটা না আমার এনার্জির মতো কাজ করে। আর ওই জায়গাটা থেকে ফিরে এসে কনফিডেন্স না কাজ আমি আরো করে। বেশি ডাবল এনার্জি নিয়ে কাজ করি। তো এরকম হয় কিন্তু না? একদম একদম। আমার মনে হয় যে আমাদের সাথে যারা আছে অনেক আপুরাই হয়তো দেখছে, অনেকের সাথে মনে হয় এই জিনিসটা হয়। রিলেটেড। ফারিন, আপনার মতো যারা নতুন এই জায়গায় আসতে চায় বা একদমই ফ্রেশার, যারা কর্পোরেট সেক্টর গুলোতে শুরু করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, অবশ্যই আমি কিছু বলতে চাই এই ব্যাপারে যে আমি আসলে আপনি যেমন আমাকে প্রথমে একটা কোয়েশ্চেন করেছিলেন যে আমার প্রথম কোম্পানিতে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। ওটা হয়তো জি। ভাগ্যবশত বা অ্যাজ এ গুড লাক ছিল দেখেই হয়তো আমি একটা ভালো এনভায়রনমেন্ট পেয়েছিলাম, ভালো কলিগস পেয়েছিলাম। বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না আপু, তাই না? আর এখন তো আমাদের আসলে কম্পিটিটরস অনেক বাড়ছে, বা ব্যাপারগুলো কিন্তু যে এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। যে মেয়েরা কাজ করছে, মেয়েদেরকে সেই ট্রিটমেন্টটা বা ওই প্রিন্সেস ট্রিটমেন্টটা কিন্তু দেওয়া হয় না, এখন কিন্তু মেয়েরাও লিড করছে, তাই না? যে ও পারবে, ওকেও করতে হবে। সো সেই জায়গা থেকে যারা নতুন আসলে জয়েন করছে কর্পোরেটসে বা হচ্ছে স্টার্ট আপে, তো আমার মনে হয় যে এই ব্যাপারটা যে প্রথমে নিজের কনফিডেন্সটা ধরে রাখতে হবে, আমাকে পারতে একদম। হবে, কেন পারবো না। সো এই জিনিসটা যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু একটা মেয়ে এগিয়ে যেতে পারে। তারপর যেটা হলো যে এরকম অনেক প্রতিকূলতা আসবে যেখানে হচ্ছে যে ডিমোটিভেট করার জন্য অনেক মানুষ থাকবে, ওয়েল উইশারও থাকবে, বাট পাশাপাশি এই মানুষগুলো হচ্ছে যে ডিমোটিভেট করবে যে আমি একটা অনেক ভালো কাজ করেছি, বাট সেটাকে আমাকে ডাউন করা হচ্ছে, ডাউন লো ফিল করানো হচ্ছে। তো আমার মতে আমি আমার আপু যারা আছে, যারা নতুন জয়েন করেছে বা নতুন কাজ করছে, তাদেরকে এটাই বলতে চাই যে ওই মোমেন্টটাই না ভেঙে পড়া যাবে না। ওই মোমেন্টটাই যেটা করতে হবে যে নিজেকে ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, বেশি খারাপ লাগছে, আমি আসলেই ওই ওয়াশরুমে যাব, আয়নার সামনে একা একা কান্না করব, মুখ ধুয়ে আবার নতুন করে ফিরে আসবো আমার ডেস্কে, আমার মানে একদম। ওয়ার্কিং স্টেশনে, তাই না? সো আমার মনে হয় যে এরকম অনেক প্রবলেমস আসবে, সেগুলোকে ইগনোর করে যেতে হবে, কিন্তু আমার যেটা গোলস, আমার যেটা অ্যাচিভ করার, সেটা আমার নিজেকে সেট করতে হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ভিশন ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি আসলে কি একদম। করতে চাই, আমি কোথায় যেতে চাই, নিজেকে কোথায় দেখতে চাই। সো এই জিনিসটা থাকলে না আপু অটোমেটিক্যালি দেখা যাবে কি যে আমার নেগেটিভ জিনিসগুলোকে ইগনোর করে এগিয়ে যেতে পারবো আমরা। সো যারা নতুন জয়েন করছে বা কাজ করতে চায়, সো আমার কাছে মনে হয় তাদের জন্য এটাই পরামর্শ থাকবে যে কখনো ভেঙে পড়া যাবে না, নিজের কনফিডেন্সটা নিজেকেই ধরে রাখতে হবে, নিজেকে নিজের মোটিভেট করতে হবে। সো এটাই। অনেক বেশি ধন্যবাদ ফারিন আপনাকে। অনেক বেশি ইনফরমেটিভ ছিল আপনার পরামর্শটা। আরেকটা যেটা হচ্ছে যে আপনার এত দিনের জার্নিতে আমি জানি সবার পরিবারের সাপোর্টটাই বেশি থাকে। আপনার অনুপ্রেরণা সবচেয়ে কে দিয়েছিল আপনাকে সাপোর্ট বেশি বা আপনার অনুপ্রেরণা কে এই জার্নিটাতে?
এটা একটা ভালো কোশ্চেন এবং একটা ট্রিকি কোশ্চেন। আচ্ছা, আমি যদি বলি যে প্রথমত আমি হচ্ছে এটার জন্য আই হ্যাভ টু বি সেলফিশ, বাট নো, আমি নিজে মনে করব যে আমি নিজেকে নিজে অনুপ্রেরণা দিয়েছি। আমি যেটা বলছিলাম যে আমি যখন একেবারেই ছোট, মাত্র এইচএসসি দিয়েছি, তখন কিন্তু আমার নিজের মধ্যে একটা জেদ কাজ করতো যে আমাকে কিছু একটা করতে হবে, আমি কি করব কি করব। আই ডিডন্ট নো দ্যাট যে আমি কি করতে চাই, বাট আমার মনে হতো আমার কিছু একটা করতে হবে। সো এটার জন্য আমি বলবো যে আমার এই জেদটা আসলে কাজ করতো। তারপর অবশ্যই আমি যেটা বলবো যে আমার আম্মু, সে আমাকে এবং আমার ফ্যামিলি, তারা আমাকে কখনোই আসলে কোনো কিছুতে বাধা দেয়নি, বিকজ তারা জানে যে আমি কি করতে পারি এবং আমি কত দূর যেতে পারি। হ্যাঁ, সো তাদের যে বিশ্বাস আমার প্রতি, যে ট্রাস্টটা ছিল বা কনফিডেন্সটা ছিল, এইটা আসলে আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তারা সবসময় আমাকে বলেছে, যেমন আমার আম্মু, আমার ফ্যামিলি, তারা আমাকে বলেছে যে তুমি জাস্ট করো, আমরা তোমার সাথে আছি। সো এই জিনিসটা আমার মনে হয় কি একটা মেয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। যতটা একটা মেয়েকে স্ট্রাগল করতে হয়, 50% স্ট্রাগল এখানেই কমে যায়। আর তারপর যদি বলি যে অবশ্যই আমার যারা কলিগস আছেন বা আমার আশেপাশে অনেক ওয়েল উইশার আছেন, নেগেটিভ পিপলও পেয়েছি আমি, বাট তার পাশাপাশি আমি অনেক ওয়েল উইশারও পেয়েছি। তো তারা যখন আমাকে মোটিভেট করে, তারা যখন আমাকে বলে যে তুমি অনেক ভালো করছো, এগিয়ে যাও, তো আমার মনে হয় কি এটা আমার আরো সবচেয়ে বেশি অনুপ্রেরণা। যে আমাকে মনে হয় যে আমাকে থাকতেই হবে, আমাকে করতে হবে, এগিয়ে যেতে হবে। তো এটাই আপু। আমি বেশি মোটিভেট করে দেয়। ফাইন, মেবি আপনার ক্যামেরাটা একটু ক্যামেরা, আপনি ব্যাক হয়ে গিয়েছেন, একটু যদি ক্যামেরাতে চলে আসেন। সরি। আচ্ছা আচ্ছা। দ্যাটস ওকে। আমরা একদমই সময় শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ জায়গায় এসে আপনার কাছে যেটা জানতে চাইবো যে ফারিনকে আর 5 বছর পর কোথায় দেখতে চাচ্ছেন? এটা এটা অনেক অনেক ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন করেছেন লাস্টলি আপু। অবশ্যই প্রতিটা মানুষেরই একটা ভিশন থাকে, হ্যাঁ, তাদের একটা স্বপ্ন থাকে। তো আসলে আমি অনেক কষ্ট করে বা অনেকটা চেষ্টার পর এতদূর পর্যন্ত এসেছি। একদমই বলছিলাম যে আমি অনেক ছোট থেকে, যখন আমি জানতামই না যে আই ডিডন্ট ইভেন মানে রাইট এন ইমেইল, যে আমি আসলে একটা ইমেইলও লিখতে পারতাম না যখন আমি জব শুরু করেছি, যে কিভাবে একটা অফিসিয়াল ইমেইল লিখতে হয়। বাট আমি আসলে কাজগুলোকে ধরে ধরে শিখেছি। এবং এখনো আমার যেটা হয় যে একটা মানুষ তো সবকিছুতে পারফেক্ট হয় না। আমি যখন কোনো কিছুতে আটকে যাই, আমি সাথে সাথে সেটা রিসার্চ করার চেষ্টা করি, যে আমি ওটা তাড়াতাড়ি শিখে ফেলার চেষ্টা করি, যাতে করে আমাকে আটকাতে না হয়। তো অবশ্যই আরো 5 বছর পর কেন, আমি নেক্সট ইয়ারই নিজেকে আরেক ধাপ উপরে দেখতে চাই। আপাতত প্ল্যান আছে যে আমি কর্পোরেটেই থাকবো ইনশাআল্লাহ। কর্পোরেটে লিড দেওয়ার একটা প্ল্যান আছে ইনশাআল্লাহ। তারপর বাকিটা দেখা যাক, আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ কোথায় নিয়ে যায়। আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আপনার কর্পোরেটের যাত্রাটা আরো বেশি সুগম হোক এবং আপনার সাফল্যর ঝুড়িতে অনেকগুলো অর্জন যাতে একসাথে অ্যাড হয়ে যায়, এটাই আপনার জন্য আমরা দোয়া করছি। আপনার শুভকামনা থ্যাংক ইউ। করছি, আপনার জন্য শুভকামনা থাকলো। আর আপনার আজকে রোজকার খবরের কর্পোরেট লঞ্চে আসতে পেরে কেমন লেগেছে, বা আপনি কি মনে করেন যে এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য মানে কতটা কি বলে যে সুফল বয়ে নিয়ে আসবে আমাদের কর্পোরেটে যারা আছি আমরা তাদের জন্য? অসংখ্য ধন্যবাদ আপু। অবশ্যই দোয়া করবেন। এবং আমি আসলে আজকে যদি বলি যে রোজকার খবর, এই এই প্রোগ্রামটাতে এসেছি শুধুমাত্র আপনার জন্যই। আপনাকে আমি অনেক বেশি পছন্দ করি। এটা এটা বলছি কারণ হচ্ছে যে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন আপু, এটা আমাদের জন্য ইন্সপিরেশন। হ্যাঁ, সো আপনি যে প্রোগ্রামটা লঞ্চ করেছেন, এটা আমি বলবো যে আমি খুবই এটাতে উৎসাহিত হয়েছি। আমি নিজেই চেয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, তো আমি এসেছি, আমার খুবই ভালো লাগছে। এটা শুধু আসলে তো শুধু কর্পোরেট সম্পর্কে জানা না, আমরা গল্পের মাধ্যমে মাধ্যমে অনেক আইডিয়া জেনারেট করতে পারি, অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, তাই না? সো অবশ্যই আমি চাইবো যে এই প্রোগ্রামটা যেন অনেক চলমান থাকে এবং আমি আপনার এই প্রোগ্রামটা দেখি। সো আমার খুব ভালো লাগে বিভিন্ন টপিক নিয়ে এক একজন, আমরা তো সবাই সবকিছুতে এক্সপার্ট না, তাই না? এক একজন এক্সপার্টরা যখন এক একটা সেক্টর থেকে তাদের গল্পগুলো বলে, তথ্যগুলো দেয়, তখন এই সেখান থেকে ভালো লাগারও আছে, আবার শেখারও আছে। তো আপু, আমি আপনার জন্য অনেক শুভকামনা দিব যে আমাদের এই কর্পোরেট রোজগার রোজ এই প্রোগ্রামটা যেন অনেকদিন চলে। জি, এবং অনেক ভালো মতোই চলে।
আজকের এই প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগছে আপু, এবং আপনার সাথে কথা বলেও আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ফারিন, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের পুরোটা টিম। এবং আমরা চাই যে আপনার মতো যারা একদমই শুরু থেকে মানে একদমই মানে তরুণ প্রজন্ম বলতে বলতে গেলে আপনারা আমাদের পরেরও থেকে শুরু করেছেন আমি যতদূর জানি, কিন্তু আপনি কিন্তু আপনার জায়গাটাতে অনেক বেশি স্টেবল এখন। আপনার মতো মানে আপনার মতো ফারিনকে যাতে আমরা আরো পাই সামনে, আপনি যাতে সবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন সেটার জন্য দোয়া থাকলো। এবং আপনাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। আমিও এই প্রোগ্রামে আসতে দর্শক পেরে অনেক অনেক ভালো ফিল করছি। জি, থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন আপনিও। দর্শক রোজকার খবরের নিয়মিত আয়োজন কর্পোরেট লঞ্চে প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।